95 জন মৎস্যজীবী ফিরে এসেছেন। জলসীমা পার করে তারা বাংলাদেশে চলে গিয়েছিলেন, সেখান থেকে তাদের ফেরত পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে তারা ফিরে এসেছেন। শুধু গুণমণি দাস ফিরতে পারেননি, মারা গিয়েছেন। তিনি কিভাবে মারা গেলেন গুণমণি দাস? গুণমণি দাসকে জলে ডুবিয়ে মেরেছে বাংলাদেশ কোস্টগার্ড। অর্থাৎ ইচ্ছাকৃতভাবে একজনকে মেরে ফেলা হলো ভারতীয় বলে, এরকমই তো অভিযোগ উঠছে। তার সঙ্গে ওই ট্রলারেই ছিলেন যিনি, তিনি ফিরে এসে এই অভিযোগ করছেন। শুনুন। আমাকে একা পেয়ে ওখান থেকে দাবড়িয়ে ধরতে গিয়ে আমার বোটে ধাক্কা লেগে আমার 5 জন লোক পড়ে যায়। তার ভিতরে আমার ছেলেও ছিল। আমার ড্রাইভার পড়ে গেছিল, তাকে তুলবার সময় দেয়নি। যদি 2 ঘন্টা আমাকে টাইম দিত, ওদের অনেক হাতে পায়ে ধরেছি অফিসারদের। তো আমাকে বিশালভাবে টর্চার করতে এগুলো আমার সব ফাটিয়ে ফেলেছে, ব্লাড বেরোচ্ছে, তারপরে চোখ বেঁধে ফেলেছে, মুখে দৌড়ে দিয়ে যেন চিল্লাইতে না পারি। একটা মানুষকে এরকম ভাবে তারা মারতে পারে, অত্যাচার করতে পারে, কিন্তু সেটা আমার কল্পনার বাইরে। প্রথমবার সমুদ্রযাত্রার অভিজ্ঞতা সারা জীবন মনে রাখেন মৎস্যজীবীরা। বাবার সঙ্গে প্রথমবার গিয়েছিলেন মাছ ধরতে। বাংলাদেশি কোস্টগার্ডের হাতে ধরা পড়ার পর কি অভিজ্ঞতা হলো শুনবেন। সারা জীবন মনে থাকবে এই তিক্ত অভিজ্ঞতা। ওরা আমাদের নেভি শিপে তুলে মারধর করে, আমার বাবাকে অনেক মারধর করে। ওরা মুখে মাথায় এরকম বন্দুক ঠেকিয়ে আমাদের ছবি তুলছে, হাসছে। না আর যাবো না, আমি তো ক্লাস পড়ি। এই ফার্স্ট টাইম বাবার সাথে, বাবার লোক কম ছিল, গেছি। এমনটা হবে স্বপ্নে কল্পনা করতে পারিনি। একটা মানুষ মারা গেছে নিরীহভাবে, তাকে নিজের চোখের সামনে হারাতে হবে, এটা স্বপ্নে কল্পনা করতে পারিনি। এভাবে মারধর করা যায়? আমার সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ রায় রয়েছেন। ইমন কল্যাণ দা, আদৌ সম্ভব? এটা তো আজ প্রথম নয়। এই দুই বাংলাদেশের জন্মের পর থেকে জলসীমা নিয়ে একটা সমস্যা হয়। ভুল করে মাছ ধরতে কখনো কখনো বাংলাদেশি ট্রলার চলে আসে এদিকে, কখনো কখনো ভারতীয় ট্রলার চলে যায় ওদিকে, এবং তারপর সেগুলো ফেরত দিয়ে তাদেরকে আবার প্রত্যর্পণ করানো হয়। এরকম অত্যাচার, এরকম মারধর করা সম্ভব হয়? এরকম দেখুন, ওরা এটা তো অনেক পরের দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি। ওরা জাতির জনকের পিতার ওপরে হাতুড়ি পেটায়, ওরা রবীন্দ্রনাথের বই পুড়িয়ে ফেলে, ওরা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার যেটা ওদের ইতিহাস সেটাকে ধ্বংস করে, ওরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে যা করেছে সেটা কোনো সভ্য সমাজে দেখা যায় না। তালিবানদের থেকেও বাজে অবস্থা হয়েছে বাংলাদেশের। এই জামাত, এদের পক্ষ নিয়ে ইউনূস সরকার একটা স্বাভাবিক গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংস করে ফেলছে। এটা আন্তর্জাতিক দুনিয়াকে ভারতকে বারবার জানাতে হবে, নইলে দক্ষিণ এশিয়ায় ঘরের পাশে এরকম একটা দেশ যাদের কিচ্ছু নেই, তারা এরকম লাফালাফি হুঙ্কার এবং এই ধরনের লম্পজম্প করবে, এটা খুব বেশি দিন ভারত সহ্য করবে না। কোনো ব্যবস্থা নেওয়া যায়, কোনো পদক্ষেপ করা যায়? এই যে আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট করার চেষ্টা হচ্ছে, কোনো পদক্ষেপ করতে পারে ভারত সরকার চাইলে? হ্যাঁ, নিশ্চয়ই। এটা তো রেফার ব্যাক হবে, ওরা করুক না, ওদের তো সময় দিতে হচ্ছে। কি ডিপ্লোম্যাটিক মিশন তো চট করে হয় না, এটা ইন্টারন্যাশনাল ল ডোমেস্টিকে আনতে গেলে একটু সময় লাগে। তো হাসিনাকে তো ভারতবর্ষ নিয়ে এসছেন, এবং ভারতবর্ষ তো চুপ করে বসে থাকবে না, এবং কাঁটাতার দেওয়া শুরু হয়ে গেছে, বর্ডার সিল করা শুরু হচ্ছে। ওদের প্রাথমিকভাবে অনেক সিগন্যাল দেওয়া হয়েছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওরা আমাদের 1.5 কোটি প্রায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এদের বদ্ধ করে রেখেছে, এদের প্রিজনার করে রেখেছে, এবং একই সঙ্গে লিবারেল মুসলিমস যারা কথা বলছে, যারা ভাবধারায় বিশ্বাসী, ছাত্র সমাজের মুখ বন্ধ করে দিয়েছে। সুতরাং জামাতি পন্থায় খুব বেশি দিন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে বলে মনে হয় না। ভারত ধৈর্য দেখাচ্ছে, এবার আস্তে আস্তে কিন্তু ওরা নিজেদের সর্বনাশ, ঠিক যেমন পাকিস্তানের অবস্থা হয়েছে, ঠিক বাংলাদেশের ওর থেকেও বাজে অবস্থা হবে। পাকিস্তান তাহলে ভারত বিরোধী কোনো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইমন কল্যাণ দা ছিলেন আমার সঙ্গে, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। এখানেই শেষ নয়। বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন তারা দাবি করছে কোদালিয়া নদী নাকি তাদের সীমানার মধ্যে পড়ছে। একবার ভাবুন, কি অদ্ভুত হাস্যকর দাবি। ভূগোল, ইতিহাস সব এদিক ওদিক করে ফেলা হচ্ছে। এক অদ্ভুত দাবি সব এদিক ওদিক করে ফেলছে এক সিনিয়র অফিসার বাংলাদেশ বর্ডার গার্ডের। শুনুন কি বলছেন। নদীটি দেখতে পাচ্ছেন, এটা স্থানীয়ভাবে এই নদীটার নাম হচ্ছে পোদলা নদী, আর আমরা অফিসিয়ালি এটাকে আসলে কোদালিয়া নদী হিসাবে জানি। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি এই নদীর কাছাকাছিও আসতো,
বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। এবং আপনারা দেখছেন যে আমার বাম পাশে যেই নদীর উপরে দেখছেন এখনই আমাদের লোকজন প্রায় কাজ করছে, বাংলাদেশি মানুষ যারা মাছ ধরার চেষ্টা করছেন। এই অবস্থাটা গত প্রায় 2 সপ্তাহ ধরে আমাদের এখানে চালু আছে। কি হাস্যকর দাবি। তো যখন বাংলাদেশ গার্ড বর্ডার গার্ড থেকে এই বক্তব্য, তখন বিএসএফ কি বলছে চট করে একবার আপনাদের দেখাই। বিএসএফ এর দাবি হচ্ছে আন্তর্জাতিক সীমান্তের অখণ্ডতা রক্ষা করে বিএসএফ আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সীমান্ত পাহারা দিচ্ছে। 2024-এর 19শে ডিসেম্বর বিজিবি সদস্যরা নদীর উপর নিয়ন্ত্রণ পেতে যে মোটর চালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে 24 ঘন্টা টহল শুরু করেছিল বলে দাবি করছে। সেই দাবি মন গড়া গল্প ছাড়া কিছুই নয়। বিজেপির করা মিথ্যা এবং বানানো দাবিগুলি দৃঢ়ভাবে অস্বীকার করা হচ্ছে এবং বিএসএফ আশ্বস্ত করছে যে ভারতের ভূমির 1 ইঞ্চিও দখল করা হয়নি বা প্রতিপক্ষের দ্বারা দখল করা যাবে না। এ তো গেল বিএসএফ এর বক্তব্য। এবার আপনাদের শোনাই ওই এলাকায় যে ভারতীয়রা দীর্ঘদিন ধরে বাস করে আসছেন, তাদের জন্মলগ্ন থেকে, তারা কি বলছেন শুনুন। বাংলাদেশে যে নিউজটা তৈরি করেছে যে মানে এদিকে 5 কিলোমিটার এটা দখল করেছে, এসব সম্পূর্ণ মিথ্যা কথা, একদমই মিথ্যা কথা। এদিকে আমাদের পুলিশ আমাদের এই নদীতে আমাদের ইন্ডিয়া লোকের নামতে দেয়, কিন্তু বাংলাদেশের লোকের নামতে দেয় না। চমৎকার। গানের উপরেও ফতোয়া আর সংখ্যালঘুদের উপর অত্যাচার তো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়েছে। আবার সেই চট্টগ্রামের চন্দনাইশ থেকে খবর আসছে, এই শীতের রাতে এক পরিবার ঘর বাড়ি সব হারিয়ে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে রয়েছেন। কেন? তাদের ঘর বাড়ি লুট করে দেওয়া হয়েছে। তাদের অপরাধ, তারা সংখ্যালঘু, আর তাদের ঘর বাড়ি সব ঘরে সব কিছু লুট করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করে দেওয়া হয়েছে। এখন তারা খোলা আকাশের নিচে। আর গতকাল আমরা আপনাদের দেখিয়েছিলাম মালদায় বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা কাঁটাতার দিতে বাধা দিচ্ছে। কাঁটাতার দিয়ে যে ঘেরা হবে জায়গাটা, সীমানা একদম সুনিশ্চিত করা হবে, তাতে বাধা দিচ্ছিলেন। আজ সেখানে দেখা গেল ফ্ল্যাগ মার্চ হচ্ছে সেখানে। দেখুন, গতকাল যেখানে সুখদেবপুর সীমান্তে যেখানে গতকাল কাঁটাতার দিতে বাধা দিয়েছিল বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা, আজ সেখানে ফ্ল্যাগ মিটিং হলো। বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং হলো সুখদেবপুর সীমান্তে। উত্তপ্ত হয়ে আছে বর্ডারে, মানে কি হবে সেটা বলা যাচ্ছে না। এখন ফেন্সিং এর কাজটা বন্ধ, প্রায় 11টা পর্যন্ত চালু ছিল। 11টার পর থেকে ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিং এর পরে আবার ফেন্সিং এর কাজটা বন্ধ করে দেওয়া হলো। আজ থেকে যে 2 মাস আগে যে এই জায়গাটা ছিল শান্তি শৃঙ্খলা, সেটা না, এখন উত্তপ্ত হয়ে আছে। ফ্ল্যাগ মিটিং হয়েই যাচ্ছে যে ফেন্সিং এর কাজটা আমরা আরম্ভ করব বলে, কিন্তু বাংলাদেশে যে বর্ডার গার্ড ফোর্স, কিন্তু ওরা করতে দিচ্ছে না। 5:05 দিনের নানা রকম গুরুত্বপূর্ণ খবর, সেরকমই এক খবর দেবের ভুল স্বীকার। প্রায় 14 বছর পর ভুল স্বীকার দেবের। 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। আজকে দাঁড়িয়ে বুঝতে পারি যে সত্যি যদি আরেকটু মন দিয়ে পড়াশোনাটা করতাম, সমাজে একটা ভালো মানুষ হতে পারতাম।